আচ্ছা, তো আমাদের এই অধ্যায়ে আমরা শুরু করেছিলাম তাই না, উৎপাদনের উপকরণ গত ক্লাসে। হ্যাঁ, আমাদের উৎপাদন উপকরণ ছিল, সেটাতে আমরা পড়ছিলাম যে উৎপাদন করতে যা যা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে, যে ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা উৎপাদন করি। মেনলি তিনটা ইনগ্রিডিয়েন্ট, সেটা ছিল ভূমি, শ্রম, মূলধন। আর সেই তিনটাকে একসাথে সমন্বিত করে কি সংগঠনের মাধ্যমে, তো আমরা বলতেছি চারটা উপকরণ, ঠিক আছে। আচ্ছা, তো এই চারটা উপকরণের মধ্যে আমরা গত ক্লাসে যে এই ডায়াগ্রামটা পড়ছিলাম, এই ডায়াগ্রামে যে চারটা জিনিস আছে সেই চারটাকে আমরা মোটামুটি এখানে যা ছিল এক্সপ্লেন করছি। কারো কোনো সমস্যা আছে গত ক্লাসে পড়াশোনায়? কেউ দেখছিলাম? নো ম্যাম, বুঝেছি। সবাই বুঝেছি? জি ম্যাম, দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো। সবাই যদি বুঝে থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। তো আজকে আমরা মনে হয় এই পর্যন্ত শেষ করছিলাম তাই না? ডায়াগ্রাম পর্যন্ত শেষ করছিলাম না, নাকি আরো পড়ছিলাম? ভূমি পর্যন্ত পড়ছিলাম, ভূমির ধারণা পড়া হয়েছিল? নো ম্যাম, ভূমির ধারণা পড়া হয়নি। হয়নি, আচ্ছা ঠিক আছে। তো কনসেপ্ট মানে আমাদের চারটা উপকরণের মধ্যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হলো ভূমি। আর আমাকে কেউ একজন বলো যে ভূমি বলতে আসলে আমরা কি কি আসবে? আমাদের শুধু কি পৃথিবীর উপরে যে সারফেস মাটিটা সেটাই কি আসবে, নাকি আরো কিছু আসবে ভূমিতে? কি কি আসবে? ম্যাম, আরো কিছু আসবে। কি আসবে বলো তো? জলবায়ু, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, তারপর নদ নদী, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, পানি, এগুলি। হ্যাঁ, এক্স্যাক্টলি বলতে উৎপাদন করার জন্য প্রকৃতি থেকে আমাদের যা যা প্রয়োজন, ঠিক আছে, প্রকৃতির যে জিনিসগুলোই আমরা উৎপাদনের জন্য ব্যবহার করি সে সবকিছুই ভূমিতে আসবে, শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্ট ছাড়া। প্রকৃতির উপাদান কিন্তু একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো মানুষ। মানুষের যে মেধা বা শ্রম, ঠিক আছে, সেটাকে আমরা আলাদা একটা ক্যাটাগরিতে রাখছি, বাট মানুষ ছাড়া বাদ বাকি যত যা আছে যেটা আমরা প্রকৃতি থেকে নেই সেই সবকিছু কিসে চলে আসবে? ভূমির মধ্যে চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা, তো এখন হলো ভূমির ধারণা। ভূমির ধারণটা কি পড়বে? আমি পড়বো। পড়ো। ভূমির ধারণা, কনসেপ্ট অফ ল্যান্ড। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সর্বত্রই ভূমির আবশ্যকতা। কেউ বাড়ি বানাবে, ভূমি লাগবে। খেলতে যাবে, ভূমি লাগবে। চলাচল করবে, ভূমি লাগবে। এভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ভূমি অত্যাবশ্যক। এক কথায় বলা যায়, ভূমি ছাড়া পুরো পৃথিবীর অস্তিত্বই অসম্ভব। তাহলে দেখা যাক ভূমি কি। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্ভুক্ত নয়। সৃষ্টিকর্তা আমাদের বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি অকাতরে দান করেছেন। সৃষ্টিকর্তার এ সকল দানই হলো ভূমি। ব্যাপক অর্থে তাই বলা যায়, মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছেন তাই হলো ভূমি। ভূমি সম্পর্কে প্রখ্যাত অর্থনীতিবিদ জন মার্শাল বলেছেন, ল্যান্ড মিনস দ্য ম্যাটেরিয়ালস and the forces which nature gives freely for man's aid in land and water, in air and light and heat. অর্থাৎ ভূমি বলতে ওই সকল দ্রব্য ও শক্তিসমূহকে বোঝায় যা জলে, স্থলে, আকাশে, বাতাসে পরিব্যাপ্ত এবং যা মানুষের সাহায্যার্থে প্রকৃতি উপহার দিচ্ছে। ভূমির সংজ্ঞা প্রসঙ্গে অ্যামোস এর মত হলো, land is the natural resources used to produce goods and services, including the land itself, the minerals and nutrients in the ground, the water, wildlife and vegetation on the surface and the air above. অর্থাৎ ভূমি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য বা সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকর পদার্থ, পানি, বন্যপ্রাণী, ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের উপরিভাগ এ গাছপালার বর্ধনশীল প্রক্রিয়া। আচ্ছা জান্নাত, উপরোক্ত এখানে একটু আলোচনা। থামো, এক মিনিট। হ্যাঁ, তো জান্নাত খুব সুন্দর করে রিডিং করলো। এতটুকু পর্যন্ত আমরা সাধারণ অর্থে ভূমি বলতে কি বুঝি, ব্যাপক অর্থে ভূমি বলতে কি বুঝি, তারপর মনে করো যে ভূমি বলতে আসলে কি কি মানে কোন স্কলাররা কি কি বলছে, ঠিক আছে, সে সবকিছু কিন্তু আমরা দেখলাম। তো ভূমির মধ্যে শুধু সাধারণভাবে আমরা ভূমি বলতে জেনারেল ভাবে বুঝি যে মাটির উপরে সারফেসটা, বাট অর্থনীতি ভাষায় বা ভূমি বলতে আমাদের উৎপাদনের দৃষ্টিকোণ থেকে বা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করতে চাই বা
বুঝতে চাই সেটা হবে যে ভূমিটা হলো আমাদের প্রকৃতির যা যা আছে, ঠিক আছে, প্রকৃতির যে দান আছে সেই সব কিছু হলো ভূমির মধ্যে পড়ে চলে আসবে। তো এই যে জানা যে এত সুন্দর করে পড়লো, এখানে কারো কি কোনো লাইন বা কোনো কিছু বুঝতে কি সমস্যা আছে, বা কারো কিছু জানতে চাই বা বুঝতে চাই এরকম কিছু আছে? কেউ কি এরকম কিছু আছে যেটা বুঝি নাই বা বুঝতে পারি নাই? সবাই সবকিছু বুঝছি? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলছো না তার মানে মনে হচ্ছে সবাই সবকিছু বুঝছি, কারো কোনো সমস্যা নাই। তো উপরোক্ত আলোচনা ও সংজ্ঞা হতে ভূমি সম্পর্কে নিম্নোক্ত ধারণাগুলো পাওয়া যায়। ভূমি সম্পর্কে ডিটেলসে আমরা অনেক কিছু পড়ছি, বাট ভূমি সম্পর্কে আমাদের এই জিনিসগুলো এখানে 5টা জিনিস আছে বা 5টা পয়েন্ট বলা যায়। সেই 5টা পয়েন্ট সম্পর্কে আমরা যদি ক্লিয়ার থাকি তাহলে বুঝতে পারবো ভূমি কি। দেখো, সাধারণত পৃথিবীর উপরিভাগ হলো ভূমি, এটা হলো আমাদের প্রথম সংজ্ঞাটা ছিল। দ্বিতীয়ত, তবে মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য ক্ষেত্র। দেখো, মৎস্য ক্ষেত্র, সমুদ্র বা নদীতে যে মাছ পাওয়া যায় সেগুলো কিন্তু ভূমির মধ্যে চলে আসবে। নদ নদী ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত বিষয়। 3 নাম্বার, ভূমি প্রকৃতির দান, ডেফিনেটলি। 4 নাম্বার, ভূমির যোগান সীমিত। এটা বলতে কি বুঝো? ভূমির যোগান সীমিত। আচ্ছা, একজনকে আমি জিজ্ঞেস করি, দিয়া 205 রোল, ভূমির যোগান সীমিত বলতে কি বুঝো মা? গুছিয়ে বলতে পারবো না। তুমি যা বুঝো বলো, বুঝায় বলতে হবে না, যতটুকু তুমি বুঝো বলো। পারবো না। কিছুই পারবা না? ম্যাম আমি বলি, না জান্নাত না, আমি জিজ্ঞেস করবো কি পারবা না বলো। দিয়া জি মিস। পারবো না বললে হবে না, বলো তুমি কি বুঝো নাই। মানে এইখানে 3টা ওয়ার্ড আছে একটা লাইনের মধ্যে, এই 3টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটার মিনিং তুমি জানো না, বলো আগে কোনটা জানো না? মিস সীমিত। সীমিত মানে সীমিত বলতে সংক্ষিপ্ত কি বা বুঝিয়েছে? লিমিটেড। লিমিটেড, যেমন আমাদের জুম ক্লাসটা কি 40 মিনিটের লিমিটেড না? সীমিত। তারপর হ্যাঁ, আর কি বুঝো না বলো। মিস এখানে বোঝাতে চাইছে ভূমির যোগানটা সীমিত, মানে ভূমির যোগানটা যে ভূমি যে স্পেসটা মিস সেটা আমাদের লিমিট করা আছে কাইন্ড অফ। মিস এরকম। এই যে তুমি তো ঠিকই বুঝছো, তাহলে বুঝো না বলে বললা কেন যে বুঝি না বা কিছু বলতে পারবো না? এরকম বললে হবে না, ঠিক আছে? সাহস করে বলতে হবে, ভুল বললে কোনো অসুবিধা নাই। মানে এটা মাথায় রাখবা যে মানে আমার ক্লাসে যতক্ষণ আছে তুমি তোমার মাথার মধ্যে যাই আসুক না কেন, ভুল আসুক, যা ইচ্ছা আসুক, তুমি বলে ফেলবে, ঠিক আছে? আমরা কেউ হাসবো না, আমরা কেউ কাউকে মানে আরে ও কি বলবে এগুলো এরকম উইয়ার্ড বা অকার্ড কোনো লুক আমরা দিব না বা কথাবার্তা বলবো না, ঠিক আছে? আচ্ছা, তারপর 5 নাম্বারটা হলো ভূমি অস্থানান্তরযোগ্য। এইটা কে আমাকে বলবে? নিজের থেকে কে বলবে? মিস আমি বলি, না, জান্নাতকে বলতে দিব না। ম্যাম আমি বলি। হ্যাঁ বলো। ম্যাম, ভূমি অস্থান্তরযোগ্য নিয়ম, অস্থান্তরযোগ্য মানে এটার মানে হচ্ছে ম্যাম ভূমিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না। যেমন ম্যাম, পৃথিবীর বাইরে এই ভূমিকে নিয়ে যাওয়া যাবে না। প্রাকৃতিক রিসোর্স সেখান থেকে আমাদের এনে ইউজ করতে হবে, এই টাইপের কি ম্যাম? হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর করে বলছে মরিয়ম। মরিয়ম সবসময় খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে। দেখো, তোমার ভূমি যেখানে আছে সেখানে থাকবে। তোমার যদি এটা ইউজ করতে হয়, তোমার হয়তো ওই জায়গাটা এসে ইউজ করতে হবে। সাপোজ ধরো আমরা এখন কি করব, আমাদের আমাদের ধরো যে আমরা ট্যুরিজম, পাহাড়ে যারা ট্যুরিস্ট আসবে সেই পাহাড়ের ট্যুরিজমের আমরা কিছু একটা করবো, হোটেল দিব। এখন আমাদের ট্যুরিজম বিজনেস করার জন্য কি করতে হবে, হোটেল যেখানে মানে যেখানে পাহাড় আছে সেইখানে গিয়ে আমার কিন্তু হোটেলটা স্থানান্তর করতে হবে, ঠিক আছে? মানে ওইখানে কিন্তু হোটেলটা আমার ডেভেলপ করতে হবে। আমি কিন্তু মনে কর ঢাকায় হোটেল খুব ভালো বানাইলে কিন্তু হবে না। আবার দেখো কক্সবাজার, ওই যে আমার যে সমুদ্র সৈকত গুলো ওইখানে আছে ওইখানে থাকতে হবে। আমার যদি কোনো বিজনেস করতে হয় আমার কই যাইতে হবে? কক্সবাজারে যাই বিজনেস করতে হবে। আমি কিন্তু আমার বিজনেস কক্সবাজার চিন্তা করে কিন্তু ঢাকায় বসে করতে পারবো না বা সিলেটে বসে করতে পারবো না। পারবো? পারবো না। তো বুঝছি। দেখো, পরিশেষে বলা যায় মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করছে তাকেই ভূমি বলে। বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, এখন হলো ভূমির বৈশিষ্ট্য। হ্যাঁ, ভূমির বৈশিষ্ট্য বলতে প্রত্যেকটাই আমরা সবাই বুঝি, কিন্তু তারপরে একটু পড়ে যাই। আচ্ছা, উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ বা জমিকে বোঝায় না, প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝায়। ভূমি উৎপাদনের প্রথম ও গুরুত্ব
গুরুত্বপূর্ণ উপাদান, নিম্নে ভূমির বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। প্রথমটা কি পড়বে? ভূমি প্রকৃতির দান। ম্যাম আমি পড়বো। হ্যাঁ পড়ো। ভূমি ভূমি প্রকৃতির দান, গিফট অফ নেচার। ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বর শক্তি, সূর্য আলোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্তহস্ত দান করেছে। প্রকৃতির এইরূপ অমূল্য দানের উপর নির্ভর করেই মানুষ উৎপাদন, কার্য সম্পাদন ও অভাব পূরণের সচেষ্ট থাকে। ম্যাম আচ্ছা। সেকেন্ডটা পড়বো? আচ্ছা সেকেন্ডটা পড়বো, বাট প্রথমটা কি বুঝতে পারছি যে ভূমি যে অকাতরে যে মানে ভূমি কখনোই মানুষ কিছু সৃষ্টি করতে পারে না, এমনকি ভূমির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় আমরা কেউ চেঞ্জ করতে পারি না। যেমন আমরা যদি সাহারা মরুভূমি বা মরু অঞ্চলে যাই, আমাদের যত যাই ইচ্ছা হোক না কেন আমরা কিন্তু চাইলে করতে পারবো না, কারণ ওইটা কি মরুভূমির সাথে কি আমরা কিছু করতে পারবো? আমরা হয়তো কষ্ট করে সার্ভাইভ করতে পারবো, বাট আমরা কিন্তু কিছু সৃষ্টি করতে পারবো না। পারবো? সম্ভব? মরুভূমির মধ্যে করা যাবে না সেটাই। আবার দেখো একদম বন অঞ্চল, অ্যামাজনে চলে যাও, অ্যামাজনে গিয়ে তুমি যদি মনে করো যে একটা 5 স্টার হোটেল জঙ্গলের মাঝখানে করে ফেলবা, সেটাও কিন্তু হবে না, কারণ ওইটাতে করলে তোমার কি করবে, ওয়াইল্ড অ্যানিমেলরা অ্যাটাক দিবে, মানুষ আসবে না, ওয়াইল্ড অ্যানিমেল ম্যাম ওরাই থাকতে না ম্যাম, ওরা এসে রুম বুক করে থাকবে। হ্যাঁ সেটাই আমি বলতেছি যে ওয়াইল্ড অ্যানিমেল চলে আসবে, তোমার এখানে আসবে না, মানুষ আসবে না, বাট টুরিস্ট আসবে, ঠিক আছে? যারা আবার একটু জঙ্গল টঙ্গল পছন্দ করে তারা আবার আসবে, ওইটা আবার অন্য বিশেষ। হ্যাঁ মরিয়ম 2 নাম্বারটা পড়ো। ভূমির যোগান সীমিত, লিমিটেড সাপ্লাই। ভূমির যোগান সীমিত। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদের দান করেছেন, আজও সেই পরিমাণ ভূমি বিদ্যমান আছে। কোনো অবস্থাতেই তার হ্রাস বা বৃদ্ধি হয়নি। আবার ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদন কার্যে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলা যায় ভূমির, আর এটা আমি দিয়ারে জিজ্ঞেস করছি এবং দিয়াও খুব সুন্দর ভাবে বলছে। দেখো আমাদের যে পৃথিবীর যে আয়তনটা বা পৃথিবীর যেই ভূমি, হ্যাঁ, বা নদ নদী বা সমুদ্র, এগুলো কি একদম প্রথম থেকে যা আছে এখনই তা আছে না? এটা কি আমরা মানুষরা যেমন একদম মানে কি বলে জিওমেট্রিক রেটে আমরা মানুষরা যেমন করে বাড়তেছি, ভূমি কি বাড়তেছে? মাটি কিভাবে বাড়তেছে? জঙ্গল কিভাবে বাড়তেছে? বাড়তেছে না, বরং আমরা যেভাবে বাড়তেছি মানে আমাদের বৃদ্ধির সাথে সাথে আমাদের যে চাহিদা, সেই চাহিদা ফুলফিল করার জন্য আমরা কি নেচারের উপর অনেক বেশি ফোর্স করতেছি, অনেক অ্যাবিউজ করতেছি বলা যায়। তো এর জন্য কি হচ্ছে, এদের যে উপযোগটা, কার্যক্ষমতাটা সেটা কি কমতেছে না? ঠিক আছে, বুঝছি। আচ্ছা এই 3 নাম্বারটা কি পড়বে? ম্যাম আমি পড়ি। না না না, আর সবাইকে সুযোগ দিতে হবে। 2 নাম্বার পর্যন্ত মরিয়া পড়ছে, না জান্নাত পড়ে ফেলছে, এখন আমি পড়বো। হ্যাঁ সোহাগী পড়বে, হ্যাঁ 3 নাম্বার সোহাগী পড়বে, পড়ো। ভূমি বিভিন্ন প্রকৃতির, ভ্যারিয়াস নেচার। এক স্থানের ভূমির সাথে অন্য স্থানের ভূমির উর্বরা শক্তির তারতম্য ঘটে। এক স্থানে উৎপাদিত ফসলের সাথে অন্য স্থানে উৎপাদিত ফসলের মধ্যে পার্থক্য হয়। আবার সকল কয়লা খনি থেকে একই মানের কয়লা পাওয়া যায় না। কোন কোন ভূমির অবস্থানগত কারণে উদ্যোক্তাদের নিকট লোভনীয় হয়, আবার কোন কোন ভূমি তাদের নিকট ততটা আগ্রহের সৃষ্টি করে না। ভূমির প্রকৃতি, অবস্থান, জলবায়ু ইত্যাদির উপর উর্বরা শক্তির নির্ভর করে। আচ্ছা তো দেখো আমাদের ভূমি যেটা আছে মানে ল্যান্ড বলতে বুঝে বা প্রকৃতির যে বৈশিষ্ট্য বুঝে, এক এক জায়গার বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম, ঠিক আছে? যেমন মরুভূমির যে সারফেস আছে বা ওইখানকার আবহাওয়া আছে, ওইখানকার যে জলবায়ু আছে, সেটার সাথে কিন্তু তুমি মনে করো আমাদের বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু এবং সারফেসের কিন্তু সেম না, ঠিক আছে? এখন তুমি যদি চিন্তা করো তুমি একজন ব্যবসায়ী, তুমি কি করবা? কৃষি কাজ করবা, তো তোমার কাছে কি বাংলাদেশের ল্যান্ডটা বেশি অ্যাট্রাকটিভ লাগবে নাকি সাহারার ল্যান্ডটা অ্যাট্রাকটিভ লাগবে? ডেফিনেটলি বাংলাদেশের ল্যান্ডটা অ্যাট্রাকটিভ লাগবে। আবার তুমি ধরো তুমি কি করবা, পেট্রোলিয়াম, মিডল ইস্টে গেছো, ঠিক আছে? মিডল ইস্টে কি করতে হবে? খনিজ তেল বের করতে হবে না? তো ওইটা কি আবার বাংলাদেশে পাওয়া যাবে? বাংলাদেশে পাওয়া যাবে না, ওইটা আবার মিডল ইস্টে ওই যে ওইখানে সাহারার বা মরুভূমির ওইখানে যাইতে হবে, ঠিক আছে? ওইখানে আবার বালুর মাটির নিচে আবার তেল পাওয়া যায়, ঠিক আছে? তো তুমি কোন ধরনের ব্যবসা করবা, বিজনেস করবা, তো সেই বিজনেসের উপরে তুমি কোন ধরনের ভূমির উপরে ফোকাস করবা বা কোনটা তোমার কাছে অ্যাট্রাকটিভ সেটা হবে, বুঝছি?
আচ্ছা, এরপর 4 নাম্বারটা কি সোহাগী পড়বা না অন্য কেউ পড়বা? সোহাগী কি আছে? জান্নাতুল মামা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো পড়বা তুমি না অন্য কেউ পড়বে? না ম্যাম, আমিই পড়বো। আচ্ছা হ্যাঁ, পড়ো। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। অস্থানান্তর যোগ্যতা। হুম। ভূমি উৎপাদনের একটি অস্থানান্তরযোগ্য উপাদান, তবে ভূমিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা না গেলেও উৎপাদনের অন্যান্য উৎপাদনকে ভূমিতে এনে উৎপাদন কার্য সম্পাদন করা যায়। আমরা যদি ভূমিকে তারপরটা কি শুধুমাত্র যদি যাবো নাকি? আমি একটু বলি, দেখো ভূমিটাকে যদি শুধু আমরা শুধু ল্যান্ড সারফেসটারে বলি, তখন কিন্তু এটা কিন্তু কখনো এক স্থান থেকে অন্য স্থানে নাও যাবে না, যেটা মরিয়ম আমাদেরকে বলছে, হ্যাঁ এক্সপ্লেন করে বলছে খুব সুন্দর ভাবে। বাট দেখো ভূমির বলতে কিন্তু আমরা অর্থনীতি ভাষা বা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আরো অনেক উপাদান, যেমন গাছপালা আছে, তারপর মৎস্য সম্পদ আছে, তারপর আরো যে উপাদানগুলো আছে খনিজ সম্পদ, সেগুলোও কিন্তু মিন করি। তো দেখো একমাত্র শুধু ল্যান্ড যেটা সারফেসটা, সেটাকে আমরা স্থানান্তর করতে পারি না, বাট অন্যান্য যে উপাদানগুলো যেগুলো ভূমির মধ্যেই আমরা ক্যাটেগরাইজ মানে ওই সেটের মধ্যে ফেলে দিছি, সেগুলো কিন্তু আমরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারি, তাই না? যেমন আমরা কক্সবাজারে সি বিচে একটা হোটেল বানাবো, সেখানে ল্যান্ডটা কিন্তু কক্সবাজার সি বিচটাই আমার নিতে হবে, বাট আমার যে হোটেল বানানোর জন্য যে অন্যান্য সম্পদগুলো লাগবে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু ঢাকা থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে নিয়ে যেতে পারবো। বুঝতে পারছি কি সবাই? আচ্ছা, তারপর 5 নাম্বারটা কি পড়বে? ফাতেমা পড়বা 5 নাম্বার 218 রুল। ফাতেমা? আমি পড়ি। হ্যাঁ পড়ো। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা। ভূমির ক্ষেত্রে প্রধানত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি প্রযোজ্য নয়। প্রযোজ্য হয়, সমিতি বলে প্রযোজ্য হয়, হ্যাঁ। ভূমি যোগান সমিতি বলে অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য একই জমিতে অধিক পরিমাণে শ্রম ও মূলধন নিয়োগ করতে হয়। এর ফলে উৎপাদন বৃদ্ধি পায় বটে, তবে তা ক্রমহ্রাসমান হারে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার মনে হয় ভূমির ক্ষেত্রে, ঠিক আছে, তুমি যে এই উপাদানটা সম্পর্কে পড়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই হলো এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। তুমি যদি এই পয়েন্টটা পড়ে থাকো বা বুঝে থাকো, আর তোমার যদি ভূমি থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে এটা ঠিকই আসবে। আমি এই পয়েন্টটা বুঝিনি ঠিকমতো। হ্যাঁ, এই পয়েন্টটা বুঝালে আর এই পয়েন্টে বুঝার আছে, আর প্রশ্ন আসলে এই পয়েন্টটা থেকেই আসে। তো কি করতে হবে, এটাতে 3টে স্টার দিয়ে মার্ক করে রাখতে হবে, বা সামনে যদি কোনো মার্কার থাকে ওটাতে মার্ক করে রাখো, যার কাছে যা আছে। আছে কারো কাছে কিছু? আমি কিন্তু বলছিলাম কলম পেন্সিল খাতা নিয়ে বসতে, ঠিক আছে। আচ্ছা দেখো এইদিকে আমরা এই পয়েন্টটা, যেটা কারো থেকে খুব নয়েজ আসতেছে, কার থেকে নয়েজ আসতেছে? তো আচ্ছা এখন ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। দেখো ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান বলতে মনে করো যে যেটা কিনা বাড়তেছে, ঠিক আছে, বাড়তেছে, বাট বাড়ার ফ্লোর মধ্যে একটা কমে যাওয়া, ঠিক আছে, মানে সবসময় এটা ডাউনওয়ার্ড হবে। ক্রমহ্রাসমান মানে এটা একটা চলমান, বাট যখনই যাচ্ছে এটা হলো নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক, প্রান্ত বলতে কি বুঝি? সীমানা। কি হইছে? ফাতেমা এটা কি ছিল? ফাতেমাকে আমি চিনি অনেক ভালো করে, দীর্ঘ 6 বছর তার সাথে ক্লাস করেছি। আচ্ছা আচ্ছা সোহাগী, এগুলি বলা যাবে না। ফাতেমা বাবা, তোমার যদি খুব প্রবলেম হয় তাহলে তুমি ক্লাস থেকে মানে লিভ নিতে পারো। তোমার কি খুব প্রবলেম হচ্ছে ক্লাস করতে? ফাতেমা, ফাতেমা তুমি ঠিক আছো? ও কোনো রেসপন্স করতেছে না, কি বের করে দিব নাকি? ওর মেবি প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারতেছি, ওর মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে। যাই হোক, ওকে আমি বের করে দিই। ওর যদি আবার যদি যখন হবে মানে কি বলে রেডি হবে ক্লাস করতে, তখন ও করতে হয়ে যাবে। হ্যাঁ
হ্যাঁ আচ্ছা যাই হোক ও ও যখন আবার রেডি হবে তখন আবার ও জয়েন করবে। আচ্ছা দেখো এদিকে আমাদের প্রান্তিক মানে হলো সীমানা, ঠিক আছে, বা আমার যে পুরো যে অংশটা আছে, ঠিক আছে, সীমানা বলতে প্রান্তিক বলতে একটা প্রান্ত বা এটা পুরো বাউন্ডারি, ঠিক আছে। তারপর উৎপাদন, উৎপাদন বলতে কি বুঝে আমরা জানি, বিধি, বিধি মানে ল বা নেচার, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে বা এটার ধরনটা কি, এটা কার্যকারিতা, কার্যকারিতা বলতে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, বিধিটা কিভাবে কাজ করে বা এটার আসলে বৈশিষ্ট্য কি বা এটা কিভাবে কাজ করে। তো আমাদের যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টের প্রত্যেকটা মিনিং কি আমরা বুঝছি, বুঝছি যে কি কি বলছে কোনটা বলতে। দেখো আচ্ছা প্রথম কথা আমরা কি বুঝছি, আমাদের ভূমি লিমিটেড, ভূমি কিন্তু বাড়তেছে না, ভূমি বাড়বে না, বাট ভূমির কি আছে, একটা কিছু উপযোগ আছে না বা উৎপাদনশীলতা আছে না ভূমির, বুঝতেছি, হ্যাঁ ভূমির একটা উৎপাদনশীলতা আছে এবং সেটা কি লিমিটেড, ঠিক আছে। এখন সেই লিমিটেড এর মধ্যে কি একটা প্রান্ত আছে, মানে একটা লাস্ট লিমিট পর্যন্ত আছে। এখন দেখো তুমি তোমার ভূমিতে যাই অ্যাড করো না কেন, যত উপযোগী অ্যাড করো না কেন, সেটা কিন্তু একটা সময় এটার উৎপাদনশীলতা কিন্তু এরকম করে ডাউনওয়ার্ড হইতে থাকবে। উদাহরণ দেই, ধরো তোমার কাছে 1 কাঠা জমি আছে, ঠিক আছে, সে 1 কাঠা জমিতে তুমি কি করো, ধান চাষ করো। তুমি একদম যেভাবে আমাদের দেশের চাষি ভাইয়েরা কি করে উৎপাদন করে, নর্মাল ম্যানুয়াল ভাবে, অত বেশি সার টার দেয় না বা অত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে না। তো দেখা যাবে যে 1 কাঠা জমিতে তুমি যখন ধান চাষ করবা, সেখানে তুমি সর্বোচ্চ 10 মণ, মানে সর্বোচ্চ নর্মাল যেভাবে উৎপাদন করতেছো সেখানে 10 মণ ধান উৎপাদন করতেছো, ধান পাচ্ছ। সে 10 মণ ধানের জন্য তোমার দেখা গেল 10 জন কৃষক লাগবে, মানে যারা কাজ করবে লেবার লাগবে 10 জন, আর কি লাগলো তোমার কত 50 কেজি সার লাগলো, ঠিক আছে, বুঝতেছি 50 কেজি সার লাগবে। তো এখন দেখো যে পরে তুমি চিন্তা করলা যে তোমার তো 1 কাঠা জমি, এটা কি লিমিটেড, ঠিক আছে, এটার উপযোগিতা কত 10 মণ ধান। এখন তুমি চিন্তা করলা তুমি এটাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবা, 10 জনের জায়গায় 20 জন লেবার কাজ করাবা এবং 50 কেজির জায়গায় 100 কেজি সার দিবে। তো তোমার উৎপাদন কি বাড়বে না, বাড়বে? আগে 10 মণ ধান পাইতে, এখন কি এখনো কি 10 মণ পাবা না একটু বেশি পাবা? বেশি বেশি পাবা। এখন দেখো তুমি কিন্তু তোমার যে জিনিসগুলো আছে অন্যান্য উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু বাড়াই দিছো, কি করছো, ডাবল করে দিছো। সো দেখা গেল যে তুমি 10 মণের জায়গায় 20 মণ ধান পেলা, ডাবল করে দিছো, তার মানে ডাবল উপযোগ পেলা। এখন কি করলা, যা যা ইনপুট ছিল, যেমন তুমি আগে 10 জন ব্যবহার করতা, এরপর সেকেন্ড টাইমে ফেজে কি করলা 20 জন ব্যবহার করতেছো লেবার, এখন কি করতেছো 30 জন লেবার লাগাই দিছো ওই জমিতে, ঠিক আছে। আবার এই সার কি, সার হলো আগে 50 কেজি ইউজ করতে, এখন 100 কেজি ইউজ করো। এখন তোমার মনে হচ্ছে যে না তাও আমি স্যাটিসফাইড না, এখন আমি কি করব 150 কেজি 150 কেজি মানে সার আমি ইউজ করবো। তাহলে কি তুমি কি এখন 30 মণ ধান পাবা, পাওয়া সম্ভব? আমি কারো রেসপন্স পাচ্ছি না, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ম্যাম এত তো পসিবল না, যতই আমি আউটপুট এই ইউজ করি তো একটা লিমিটেশন তো আছে ম্যাম। হ্যাঁ ইনপুট, আমি ইনপুট ইউজ করি না কেন, আমার একটা লিমিটেশন আছে। যে এখন দেখো, হ্যাঁ ফার্স্ট টাইমে যখন আমি নর্মাল একটা মানে নর্মাল ভাবে করতাম তখন আমি 10 মণ পাইতাম, আমি সবকিছু ডাবল করে দিছি, হ্যাঁ আমি ডাবল ধান পাইছি 20 মণ পাইছি। বাট আমি যখন ট্রিপল করে দিলাম তখন কিন্তু আমি আর ট্রিপল আউটপুট পাচ্ছি না, আমার কিন্তু 30 মণ ধান মরে যাবে সব। আমার কি হচ্ছে, আমার এখন দেখা যাচ্ছে যে 25 মণ ধান আসতেছে, কমে গেল না? আমি কিন্তু আবার ইনপুট বাড়াইলাম, কিন্তু আমার কি আউটপুট কি বাড়তেছে নাকি নিচে নামলো, ডাউনলোড হয়ে গেল না, কমে গেল। নিচে নামলো। এখন দেখো তুমি তোমার মধ্যে একটা জেদ এসে পড়ছে যে না আমি আরো বাড়াই দিব। এখন কি আমি হলো 40 জন লেবার লাগাবো, 200 কেজি হলো সার ইউজ করব, কিন্তু আমি আমার উৎপাদন বাড়াবো। এখন দেখা যায় যে আগে কত 25 মণ হইতো, বাট এখন কি তোমার কি 4 গুণ হওয়ার কথা ছিল, কারণ তুমি ইনপুট গুলো কি 4 গুণ ইউজ করছো। সো তোমার কি 40 মণ ধান হওয়ার কথা না, কিন্তু তুমি কি পাইছো 28 মণ ধান পাইছো, আরো কমে গেছে, কম্পারেটিভলি কমতেছে, মানে ক্রমহ্রাসমান ক্রমান্বয়ে হ্রাসের দিকে যাচ্ছে। তুমি যতই ইনপুট দাও না কেন ততই কিন্তু হ্রাস লিমিট তো একটা সীমা আছে। এক্স্যাক্টলি ঠিক এই জিনিসটাই। 200 কেজি যদি ইউজ করি তাহলে ম্যাম ধানের গোড়া তো মাটি পর্যন্তই যাবে না ম্যাম, গাছই তো হওয়ার কথা না। না তুমি একদম ওই যে বেশি লেবার ইউজ করছো, মাটি সব খোদাই করে ফেলছো, খোদাই টোদাই করে একদম মিশায় ফেলছো, ঠিক আছে।
লাভের মানে চেয়ে লস বেশি। একদম হুলস্থুল কাণ্ড করে ফেলছো, বাট যতই তুমি যা করো না কেন তোমার কি ডাউনওয়ার্ড হবে। মানে ভূমির উপযোগিতা তুমি যতই যা করো না কেন একটা সময় হ্রাসের দিকেই যাবে। এটা যে মনে করো যে অন্যান্য ক্ষেত্রে তুমি একটা কারখানায় যতই বেশি কাঁচামাল ইউজ করবে ততই বেশি পণ্য বাড়বে, উৎপাদন হবে না, এটা তো বাড়বে। বাট ভূমির ক্ষেত্রে কি, তুমি যতই ইউজ করো না কেন একটা সময় এটার আউটপুট ডাউনওয়ার্ডের দিকেই যাবে, কমতে থাকে। বুঝছি? ম্যাম একটা কথা কি? বলি। হ্যাঁ বলো। ম্যাম ফাতেমা আমাকে মেসেজ দিয়েছে আপনাকে অ্যাপ্রুভ করার জন্য। ও তো চাইলেই ঢুকে যেতে পারে, সমস্যা নাই তো, আমি তো ওয়েটিং আপনার রুম এনেবল পারমিশন রাখি না। চাইতেছে, আমাকে নক দিতেছে বারবার। আচ্ছা ও এখন রেডি তো ক্লাস করতে পারবে? হ্যাঁ ক্লাস করতে পারলে ওটা ঢুকে হ্যাঁ, যেতে ওর বলো। নেট প্রবলেম ছিল অনেক। আচ্ছা সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, মানে আমার মনে হচ্ছিল যে ও রেডি না, ও হয়তো ডিস্টার্বিং ফিল করতেছে, সো এইখানে ওর ক্লাস করতে হচ্ছে, ওইখানে পিছনে ঝামেলা করতেছে, এর জন্য আমি ওরে একটু রিল্যাক্স করার জন্য বের করে দিছি। সমস্যা নেই, ঢুকে যেতে পারবে। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ভূমি অবিনশ্বর এটা কি পড়বে? কে পড়তেছিলে জানো? ম্যাম আমি হ্যাঁ পড়ো পড়ো পড়ো। ম্যাম অনেকগুলো পড়ে ভূমি ফেলছে। অবিনশ্বর। কে কে পড়তেছিল? হিংসে ম্যাম হচ্ছে। দেখেন সোহাগ এই নিয়ে 4টা পড়তেছে। না 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 সোহাগী তো আর থেকে স্টার্ট পড়বে না। করছে। না 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 সোহাগী তো আর হবে না, এখন কারে পড়তে বলবো? আমি বলতেছি দাঁড়াও, কে কে পড়বে? আকশা পড়বা? হ্যাঁ ম্যাম। আকশা? হ্যাঁ পড়ো। ভূমি অবিনশ্বর। ভূমি ক্ষয় নেই, অর্থাৎ ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পূর্ণ। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে, যাকে ভূমি ক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। তাই বলা যায় উৎপাদনের অন্যান্য উপাদান নশ্বর হলেও ভূমি একমাত্র উপাদান যা অবিনশ্বর। এই তো বুঝছি এটা। গ্রামে ma'am. যায় দেখো, যাদের গ্রাম ma'am. আছে তারা গ্রামে যাবা, তোমাদের দাদার বাবারা যে ভূমিতে চাষ করতো, এখন গেলে তোমার যদি মন চায় যে আমিও চাষাবাদ করবো, তুমিও কিন্তু করতে পারবা। ঠিক আছে, হয়তো ওইটার মানে উর্বরতা হয়তো কমে গেছে, বাট কি তুমিও কিন্তু ওই ভূমিটা আছে, যে দাদার বাবা কিন্তু নাই, আছে সে, তিনি কিন্তু নাই, কিন্তু তার বংশধররা আছে এবং ভূমিটা আছে। আবার দেখা যাবে যে তোমার বাচ্চা কাচ্চারাও এই ভূমিতে, যদি ভূমিটা খালি থাকে, চাষাবাদ করতে পারবে। বুঝছি, ভূমির কোনো নশ্বরতা নেই, মানে ধ্বংস, মানে একদম গায়েব হয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আচ্ছা শেষেরটা কি পড়বে? লাইবা পড়বা? লাইবা? ম্যাম আমি পড়ি। দোকান নেই, কি পড়বে? আমি পড়ি। হ্যাঁ আকশা পড়ো। যোগান দাম নেই। উৎপাদনে অন্যান্য উপাদানের যোগান দাম থাকলেও ভূমির একমাত্র উপাদান যার কোনো যোগান দাম নেই। এর মূল কারণ হলো ভূমির সৃষ্টিকর্তার দান, মানুষ তা সৃষ্টি করতে পারে না, এ কারণে ভূমির যোগান দাম দেওয়ারও প্রয়োজন নেই। তবে জমি খাজনা ও ভাড়া মূল্য আছে। মূলধন ও শ্রম যেহেতু মানব সৃষ্ট, তাই এই দুটো উপাদানের যোগান দাম দিতে হয়। আচ্ছা দেখো, এখানে যোগানের দাম নাই। ভূমি হলো, মনে করো যে আমরা মানুষরা গিফটেড গিফটেড বাই দ্য গড, ঠিক আছে? যেমন বাতাস, এখন কি আমরা কি টাকা দিয়ে বাতাস কিনি? আমাদের নিঃশ্বাস নিতে হলে কি কারো ট্যাক্স দিতে হয় বা টাকা দিতে হয় অক্সিজেন নেওয়ার জন্য? এখনো দিতে হয় না, বাট মনে করো আগামী 1 থেকে 150 বছর পর আমরা যেরকম ভাবে বাতাস নষ্ট করতেছি, কয়দিন পর মনে করো যে আমাদের ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য আমাদের দেখা যাবে যে একটা চেম্বারে যাইতে হবে, ওইখানে অক্সিজেন আছে, ওইখানে গিয়ে আমরা টাকা দিয়ে ঢুকে আমরা নর্মালি ব্রেথ করবো, ঠিক আছে, ব্রেথ ইন ব্রেথ আউট অক্সিজেন। বাট ভূমিটার কোনো দাম নাই, মানে ভূমিটা আমরা মানুষরা কেউ সৃষ্টি করি নাই, সৃষ্টি করতেও পারবো না। জাস্ট আমরা কি করতে পারি, দখল করে রাখতে পারি, যার ক্ষমতা আছে, যার অধিকার মানে জোর আছে, ঠিক আছে, সে কি করছে, দখল করে রাখছে, এখন সেটা সে দখল করে হয়তো কাউকে এটা ইউজ করতে দিতে পারে। এখন সে যে ইউজ করতে দিতেছে বা সে যে দখল করছে, এখন তাকে একটা কিছু পাওয়ার তো সে রিজার্ভ করে, সো ওইটার জন্য আমরা কি দিতে পারি, ট্যাক্স দিতে পারি, বা খাজনা বা ভাড়ার মূল্য যাই বলেন না কেন সেটা দিতে পারি। বুঝছি? বুঝছি সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো বুঝছি। আমাদের ক্লাস মনে হয় তাড়াতাড়ি, বেশি টাইম নেই, মনে হয় 8 মিনিট আছে, শেষ হয়ে যাবে। 8 মিনিটের মধ্যে আমরা ভূমির গুরুত্বটা পড়ে ফেলবো। হ্যাঁ দেখো, ভূমি উৎপাদনের
উৎপাদনের প্রাকৃতিক আদি ও মৌলিক উপাদান। অর্থনীতিতে ভূমি বলতে মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, সাগর, নদ নদী ইত্যাদিকে বোঝায়। আর এগুলো ছাড়া কোনো কিছু উৎপাদন সম্ভব নয়। তাই উৎপাদনের ক্ষেত্রে ভূমির গুরুত্ব অপরিসীম। নিম্নে ভূমির গুরুত্ব আলোচনা করা হলো। আচ্ছা, ভূমির গুরুত্ব আলোচনা করা হবে এখন। কি বলে, এখন এটা প্রথমটা কে পড়বে? আমি লাইবাকে বলছিলাম, লাইবা পড়বা মা? পড়ে ফেলো তো। হ্যাঁ পড়ো তো। ম্যাম আদি ও মৌলিক উপাদান। হ্যাঁ প্রথমটা পড়ো। আদি ও মৌলিক উপাদান। ভূমি যেহেতু উৎপাদনের আদি ও মৌলিক উৎপাদন, তাই এটি ছাড়া যে কোনো প্রকারের উৎপাদন সম্ভব নয়। কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে জমি মুখ্য। তাছাড়া শিল্পের পণ্য, ভোগ পণ্য, সেবা ভোগ্যপণ্য। পণ্য সহ ভোগ্য পণ্য, সেবা পণ্য সহ যে ধরনের পণ্যই হোক না কেন, তা উৎপাদনের ভূমির গুরুত্ব কোনো অংশে কম নয়। যেমন কৃষক ফসল উৎপাদন করতে গেলে সর্বপ্রথম তাকে ভূমিকে বেছে নিতে হবে। ঠিক তেমনি ভাবে শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রথমে জমি বা ভূমি আবশ্যক। আচ্ছা দেখো, আমরা যাই উৎপাদন করতে চাই না কেন, মানে মেইন কথা যাই উৎপাদন করি না কেন বা যেই ধরনের বিজনেস করি না কেন, আমরা বিজনেসের, আমরা কি ব্যবসায়ী স্টুডেন্ট না? হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমাদের সবার আগে চিন্তা করতে হবে বিজনেস নিয়ে, আমাদের সবকিছু কনসার্ন থাকবে বিজনেস নিয়ে। তো আমরা যেই ধরনের ব্যবসায়ী করতে চাই না কেন, উৎপাদন করতে চাই না কেন বা ব্যবসায়িক কার্যক্রম করতে চাই না কেন, সবার আগে আমাদের চিন্তা করতে হবে ভূমি। ভূমি মানে কি? ভূমির যে উপাদানগুলো আছে, আমরা কি নিয়ে ব্যবসা করতে চাই, কোথায় ব্যবসা করতে চাই, কিভাবে কার কাছে কোথায় কি করতে চাই, সে সবকিছুই হলো আমাদের সবার আগে চিন্তাটা করতে হবে ভূমি নিয়ে। ঠিক আছে, বুঝছি? ধরো তুমি মুদি দোকান করো, তুমি কোনো উৎপাদনে যাচ্ছ না, মুদি দোকান করো, বাট মুদি দোকান করার আগে তো তোমার কি একটা দোকান লাগবে না? কোথায় একটা দোকান, একটা স্থান লাগবে না? এটা তো ভূমির মধ্যে পড়ে যাবে, যাবে না? বুঝতেছি? জি ম্যাম। তারপর কাঁচামালের যোগানদাতা, এটা কি পড়বে? আস্থা পড়বা? আস্থা? জি ম্যাম। পড়ো তো। কাঁচামালের যোগানদাতা, সাপ্লায়ার অফ র ম্যাটেরিয়ালস। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তারা শুধু প্রকৃতি প্রদত্ত পণ্যকে রূপান্তর করে মাত্র। আমরা যা কিছু ভোগ করি তার কোনোটি সরাসরি ভূমি হতেই পেয়ে থাকি, আবার কোনোটি ভূমি হতে নিয়ে তার আকার আকৃতি বা গুণাগুণ পরিবর্তন করে ভোগ করি। যেমন আসবাবপত্রের প্রয়োজন হলে প্রকৃতি প্রদত্ত গাছ হতে কাঠ সংগ্রহ করি, যা আসবাবপত্রের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আবার খাদ্যদ্রব্য অনেকটা সরাসরি ভূমি হতেই পেয়ে থাকি। দেখছো, মানে আমাদের সকল কাঁচামাল আমরা যাই উৎপাদন করি না কেন বা আমাদের উৎপাদনশীলতা মানে প্রোডাকশনের মধ্যে যাইতে হলে আমাদের কাঁচামাল কোথা থেকে আসবে? ভূমি থেকে আসবে। ঠিক আছে, ভূমি হলো সকল কাঁচামালের যোগানদাতা। তারপর 3 নাম্বারটা জীবন উপকরণের আধার, এটা কি পড়বে? এটা সিনথিয়া পড়বা? সিনথিয়ার সাথে তো কখনো কথাবার্তা হয়নি। সিনথিয়া ইসলাম পড়ো তো। সিনথিয়া, সিনথিয়া আছো? নাই? কি করবো, বের করে দিব? বের করে দিতে একটা পৈশাসিক আনন্দ লাগে, ঠিক আছে? আচ্ছা, তো কে? তাসফিয়া পড়বা? তাসফিয়া পড়ো তো। জীবন উপকরণের আধার। বিশ্বের সকল প্রাণী জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তার সবগুলোই ভূমি হতে পাওয়া যায়। মৌলিক চাহিদা সহ যাবতীয় চাহিদার যোগান মানুষ এই ভূমি হতেই পেয়ে থাকে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ সকল প্রকার প্রয়োজন মেটানোর জন্য সেই সকল উপকরণ প্রয়োজন হয়, তা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমরা ভূমি হতেই পেয়ে থাকি। তাই বলা যায় প্রয়োজনীয় সকল উপকরণের আধার হলো ভূমি। বোঝানোর কিছু নাই, সবাই সবকিছু বুঝি। সুমাইয়া এর পরেটা পড়ো, 4 নাম্বারটা, অর্থনৈতিক উন্নয়নের ভূমি। সুমাইয়া। অর্থনৈতিক উন্নয়নে ভূমি, ভূমির প্রকৃতি, অবস্থান, পরিমাণ ইত্যাদি যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সমতল ও সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থিত দেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়, বন্ধুর ও মরুভূমিতে অবস্থিত দেশের অর্থনৈতিক উন্নয়ন ততটা সহজ হয় না।
আবার খনিজ সম্পদ সমৃদ্ধ কোনো দেশে যেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে, খনিজ সম্পদহীন কোনো দেশে সেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে না। অর্থনীতির জন্য অনুকূল জলবায়ুতে যেভাবে সহজেই অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়, প্রতিকূল জলবায়ুতে তা অনেকটা কষ্টসাধ্য। আচ্ছা দেখো, অর্থনৈতিক উন্নয়নের ভূমি যেই দেশে বা যেই স্থানে যত বেশি মানে মাটির উর্বরতা আছে বা অন্যান্য উপকরণ আছে, সেই স্থানে কিন্তু ব্যবসায়িক বা মানে অর্থনৈতিক উন্নয়ন করা তত বেশি সম্ভব হয়। যেমন তুমি যতই চাও না কেন, আফ্রিকার কিছু জায়গা আছে, কিছু দেশ আছে, ওইখানে তুমি যত যাই করতে চাও না কেন, ওইটা কিন্তু উন্নত তুমি করতে পারবা না। ঠিক আছে। আবার দেখো আমাদের যে দুইটা যে পোলার আছে, নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে, একদম বড়, হ্যাঁ, তো ওইখানে চাইলেও কিন্তু তুমি কিন্তু মানে কোনো অর্থনৈতিক কার্যক্রম করতে পারবে না, কারণ ওইখানে ওই ভূমি বা প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো নাই। যেই দেশে খনিজ সম্পদ বেশি আছে, ঠিক আছে, খুব সহজেই মানে ওই যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়, ঠিক আছে, ফ্যাসিলিটিস গুলো মানে কি বলে ডেভেলপ করা যায়, সেখানে কিন্তু খুব সহজে আমরা ব্যবসায়িক বা শিল্প কারখানা গঠন করতে পারি। যেমন আমাদের যদি খুব ভালো ন্যাচারাল গ্যাস থাকে, ঠিক আছে, গ্যাস থাকে, তারপর আমরা যদি কয়লা থাকে, ঠিক আছে, তারপর কি আছে খনিজ সম্পদ বলতে ওই যে আরো যে তেল, তেল, তারপর কয়লা, তারপর আর কি কি আছে, পেট্রোলিয়াম, তারপর আর কি কি ধরা যায় অনেক বেশি গোল্ড আছে বা ডায়মন্ড আছে, হ্যাঁ, এগুলো থাকলে কি আমাদের দেশ বেশি উন্নত হয়ে যাবে না? যাবে না? যেমন মিডল ইস্ট কিন্তু ওই যে গোল্ড এবং হলো পেট্রোলিয়াম এগুলি বিক্রি করে কিন্তু তারা কিন্তু এত ফ্লোরিশ, দুবাই, তাই না? জানি কিছু এর জন্য। আচ্ছা 5 নাম্বার কে পড়বে? উৎপাদনে অন্যান্য উপকরণ উৎস। কে পড়বে এটা? সিদরাতুল মুনতাহা পড়ো তো। উৎপাদনে অন্যান্য উপকরণ উৎস, সিদরাতুল মুনতাহা আছে? আচ্ছা, আবার নেট কানেকশন আবার নষ্ট হয়ে গেছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আমাদের মনে হয় ক্লাস আর কতক্ষণ আছে? 2 মিনিট ম্যাম। 2 মিনিট। আমার এখানে 1 মিনিট দেখাচ্ছে, 2 মিনিট দেখাচ্ছে। তো আমি সিদ্ধাতুলকে বলছিলাম পড়তে, বাট ও পড়ে নেই। কি হয়েছে? আচ্ছা, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিছো? আমি পড়বো এখন। এখন আমার নেট পড়বা? প্রবলেম জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়তে পারি, সমস্যা নাই। কোথায় কোথায় কোথায়? আচ্ছা। হ্যাঁ পড়ো। উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস। হুম। ভূমি উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি উৎস হিসেবে গণ্য হয়। শ্রম মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টা, আর শ্রমের জন্য মানুষের একদিকে যেমন খাদ্যের প্রয়োজন, অন্যদিকে তেমন শ্রম উৎপাদনের ক্ষেত্রেই হলো ভূমি। আবার মূলধন হলো শ্রমের মাধ্যমে উপার্জিত অর্থের সঞ্চিত রূপ, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমির উপর নির্ভরশীল। আর সংগঠনের কাজই হলো উৎপাদনের অন্যান্য উপকরণকে ভূমিতে নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করা। তাই বলা যায় উৎপাদনের সকল উপাদানের যোগানদাতা ও উৎস হলো ভূমি। পরিশেষে আচ্ছা, বলা যায় উৎপাদনের আদ্য ও স্থায়ী কি? উপাদান হিসেবে হুম, পড়ো। ভূমির গুরুত্ব এত বেশি যে এছাড়া শুধুমাত্র উপাদান কার্যই ব্যাহত হয় না, বরং এছাড়া পুরো পৃথিবীর অস্তিত্বই কল্পনা করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত প্রকৃতির দান হিসেবে প্রাপ্ত এই উপাদানকে মানুষের সর্বোচ্চ কল্যাণে ব্যবহার করা। হ্যাঁ, আজকে বাসার হোমওয়ার্ক হলো এই কর্মপত্র 1।